আমার প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের পড়াবো বায়ুমণ্ডল চ্যাপ্টারের বায়ুমণ্ডলীয় গোলযোগ সম্পর্কে। পৃথিবীর তাপ ও বায়ুচাপ বলয়গুলি এমনভাবে পৃথিবীর ওপর সজ্জিত রয়েছে এবং যার ফলে নিয়ত বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠে নিয়মিতভাবে প্রবাহিত হয়। কিন্তু পৃথিবীর আবর্তন, বায়ুর উষ্ণতার তারতম্য, স্থলভাগ ও জলভাগের বণ্টন ও কিছু স্থানীয় কারণে বায়ুর উক্ত স্বাভাবিক সঞ্চালন ব্যাহত হয় এবং কতগুলি গৌণ সঞ্চালক প্রণালী গঠন করে। সেগুলি স্থানীয় আবহাওয়াকে উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করে। অত্যন্ত আকস্মিক ও অস্বাভাবিকভাবে উদ্ভূত এই আবহিক ঘটনাকেই বলা হয় বায়ুমণ্ডলীয় গোলযোগ। তাহলে এই কথাগুলিকে যদি আমি সহজ ভাষায় বলি, তাহলে এরকম হয় যে পৃথিবীতে বায়ুচাপ বলয় রয়েছে এবং এই স্থায়ী বায়ুচাপ বলয়গুলির ওপর নির্ভর করে পৃথিবীতে স্থায়ীভাবে কিছু নিয়ত বায়ু প্রবাহিত হয়। এই অবধি ঠিক ছিল, কিন্তু এই নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর নিয়মিতভাবে পৃথিবীর সকল স্থানে প্রবাহিত হওয়ার সুযোগ পায় না। কেন? কারণ পৃথিবীর আবর্তন গতিজনিত, পৃথিবীর উষ্ণতার তারতম্য, স্থলভাগ জলভাগের বণ্টন ও অন্যান্য কিছু স্থানীয় কারণে কখনো কখনো এই নিয়ত বায়ুপ্রবাহের স্থায়ী প্রবাহটা ব্যাহত হয় এবং কিছু স্থানীয় বা সেকেন্ডারি কিছু আবহাওয়া সংক্রান্ত গোলযোগ সৃষ্টি হয়, যা স্থানীয় আবহাওয়াকে প্রভাবিত করে। হঠাৎ করে সৃষ্টি হওয়া এই ধরনের আবহিক ঘটনা, যা নিম্নস্তরের বায়ুমণ্ডলকে উদ্বেল করে তোলে বা নিম্নস্তরের বায়ুমণ্ডলকে ঝঞ্ঝাপন্ন করে তোলে, তাকেই বলা হয় বায়ুমণ্ডলীয় গোলযোগ। এর মধ্যে প্রকৃষ্ট উদাহরণ হলো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত আকস্মিকভাবে নিম্নস্তরের বায়ুমণ্ডলে কিছু গোলযোগের বা ডিস্টারবেন্সের সূচনা করে। আজকে আমরা পড়াবো এই ঘূর্ণবাত সম্পর্কে। ঘূর্ণবাত কথাটির ইংরাজি প্রতিশব্দ হচ্ছে সাইক্লোন। এই সাইক্লোন কথাটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটন 1948 সালে। ইংরাজি সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কিক্লোস, KYKLOS বা কুকলোমা, KUKLOMA থেকে, যার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। তাহলে সাইক্লোনের ব্যুৎপত্তিগত অর্থ, যা গ্রিক শব্দ কিক্লোস বা কুকলোমা থেকে এসেছে, বাংলায় যাকে বলা হয় সাপের কুণ্ডলী। এবার আমরা জানব যে ঘূর্ণবাত কি বা ঘূর্ণবাতের সংজ্ঞা। হঠাৎ ক্ষুদ্র একটি এলাকায় আকস্মিক কোনো কারণে যদি নিম্নচাপের সৃষ্টি হয় এবং সেই নিম্নচাপটি যদি গভীর হয়, তাহলে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের বায়ুচাপের ঢাল থাকে তীব্র। বায়ুর চাপের সমতা রক্ষা করার জন্য চারিদিক থেকে তখন শীতল বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে দ্রুত ছুটে আসে এবং কেন্দ্রে প্রবেশ করে। পর্যায়ক্রমে কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে ওই শীতল বায়ু উষ্ণ হয় এবং ঊর্ধ্বগামী হয়। নিম্নচাপ কেন্দ্রের চারপাশ থেকে ছুটে আসা এই দ্রুত ও ঘূর্ণায়মান বায়ুপ্রবাহকেই বলা হয় ঘূর্ণবাত। তাহলে কোনো একটি নিম্নচাপ কেন্দ্রের চারদিক থেকে আসা শীতল বায়ু দ্রুত উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়ে যে ঝড়ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে, তাকেই বলা হয় ঘূর্ণবাত। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ঘূর্ণবাতে যে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, সেখানে বায়ুর চাপ
কত হতে পারে যে তাহলে নিম্নচাপটি গভীর হবে, বা এটাও হতে পারে যে হঠাৎই বা কোথাও কেন কোনো অঞ্চলের উষ্ণতা দ্রুত বৃদ্ধি পাবে। এর কারণ হিসেবে বলা হয় যে সাধারণত নিম্নচাপ কেন্দ্রের বায়ুর চাপ এতটাই কম থাকে, যা মাপা হয়েছে প্রায় 900 থেকে 950 মিলিবার পর্যন্ত। প্রশান্ত মহাসাগরে 1975 খ্রিস্টাব্দে আবির্ভূত একটি টাইফুনের কেন্দ্রস্থলে বায়ুর চাপ ছিল 876 মিলিবার। কখনো কখনো এই বায়ুর চাপ 850 মিলিবার পর্যন্ত নেমে যায়। ব্যারোমিটারে পারদ এত দ্রুত নেমে যেতে পারে যে কয়েক ঘন্টায় তা প্রায় 40 মিলিবারের বেশিও নেমে যেতে পারে। তাহলে যদি কোনো একটি অঞ্চলের বায়ুর চাপ সর্বাপেক্ষা কম 850 মিলিবারেরও কম হয়, সেক্ষেত্রে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এবার কেন গভীর নিম্নচাপ কেন্দ্রটির সৃষ্টি হয়? হঠাৎ করে উষ্ণতাটা বৃদ্ধি পায় বা কেন? সাধারণত ক্রান্তীয় অঞ্চলে এই ঘূর্ণবাতগুলি সমুদ্রের ওপরে সৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাতগুলি সৃষ্টি হয় তার মূল কারণ হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বা ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, বাংলায় যাকে বলি আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র। এখানে কাদের মিলন হয় না, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলন হয়। এবং এই অঞ্চলে পৃথিবীর আবর্তনের গতিবেগ বেশি থাকার কারণে বায়ু দুই পাশে নিক্ষেপিত হয়। এই জন্য এই ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন অঞ্চলে বায়ুর পার্শ্ব প্রবাহ একেবারেই কম থাকে, বায়ু বিক্ষেপিত হয়। তাই জন্য বায়ুতে সব থেকে বেশি নিম্নচাপ বিরাজ করে। আর উপর্যুপরি এই অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। একদিকে সূর্যের লম্বভাবে আপতন কোণ, তার ফলে অত্যধিক উষ্ণতা, যার ফলে সৃষ্ট গভীর নিম্নচাপ। আর দ্বিতীয়ত বায়ুর বিক্ষেপের কারণেও এই অঞ্চলে বায়ুশূন্যতা বা বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়, এবং যা সমুদ্র গর্ভের ওপরে বেশিরভাগ অংশটা কভার করে বলে, দখল করে থাকে বলে এই ক্রান্তীয় অঞ্চলেই গভীর নিম্নচাপগুলি সৃষ্টি হয় বা ঘূর্ণবাতের সূচনা করে। কখনো কখনো আবার নাতিশীতোষ্ণ অঞ্চলেও এই ঘূর্ণবাতগুলি দেখা যায়। সেক্ষেত্রে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ বায়ুর আগমনের কারণে কোথাও কোথাও গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এবার আমরা যেটা আলোচনা করব যে ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি কি কি। সাধারণত উত্তর গোলার্ধে ঘূর্ণবাতের বায়ু সবসময়ই ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বা দক্ষিণাবর্তে ঘুরতে থাকে। তোমাদের একটা ছবি পাঠাচ্ছি, দেখো। সেই পিকচারে দেখা যাচ্ছে যে কিভাবে উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরে কেন্দ্রের দিকে প্রবেশ করছে। কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে বায়ু প্রবাহ পথে দ্রুত অগ্রসর হয়। এই নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বায়ুচাপের ঢাল অত্যন্ত তীব্র থাকে। তাই জন্যই অতিরিক্ত খাড়া ঢাল বরাবর তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। কেন্দ্রে সর্বনিম্ন চাপ থাকে এবং বাইরের দিকে যত যাওয়া যায় চাপ ক্রমশ বাড়তে থাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উষ্ণ আর শীতল সীমান্তে ঘটে থাকে বলে অনেক সময় নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতকে সীমান্ত ঘূর্ণিঝড়ও বলা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত হয় স্বল্পস্থায়ী,
তীব্র এবং খুব অল্প অঞ্চল জুড়ে হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতের স্থায়িত্ব অনেক বেশি থাকে, ব্যাপক অঞ্চল জুড়ে হয় এবং মৃদু ঝড় বৃষ্টি দেখা যায়। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে ঘূর্ণবাতের গতিপথও ক্রমাগত উত্তর এবং দক্ষিণ দিকে সরতে থাকে। ঘূর্ণবাতের গতিপথে সর্বদাই ঝড় বৃষ্টি হয়। এই হলো তাহলে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। যদি শুধু প্রশ্ন আসে তোমাদের যে ঘূর্ণবাতের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তাহলে এই কথাগুলি লিখবে। এক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাতের আর কিছু বৈশিষ্ট্য নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাতকে মিশিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবার যেটা পড়াবো এই ঘূর্ণবাতের প্রকারভেদ। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত, এই দুটি ঘূর্ণবাত আমরা সারা পৃথিবী জুড়ে দেখে থাকি। আজকে যেটা এখন বলবো সেটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত। তাহলে ঘূর্ণবাত কি বললাম? ঘূর্ণবাত দুই ধরনের হয়, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত কাকে বলে? এবার সাধারণত ক্রান্তীয় মণ্ডলে, বিশেষত উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অংশে এই নিম্নচাপ বা নিম্নচাপ সংক্রান্ত যে ঝড় বৃষ্টি তাকেই বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। অক্ষাংশগত অবস্থান কি বললাম? উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অংশে ক্রান্তীয় অঞ্চলে এই নিম্নচাপ সংক্রান্ত যে ঝড় তাকেই বলা হয় ক্রান্তীয় ঘূর্ণবাত। এই ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাতে একটা কথা দেখো, অক্ষাংশগত অবস্থান অনুসারে যেটা বললাম যে নিরক্ষরেখার চারপাশে কিন্তু এই ঘূর্ণবাত সৃষ্টি হয় না। 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই ক্রান্তীয় ঘূর্ণবাত দেখা যায় না। যেটা দেখা যায় সেটা হচ্ছে সাধারণত 5 ডিগ্রির পরে, অর্থাৎ 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি উত্তর বা দক্ষিণ অক্ষাংশের মধ্যে। এটা কেন হয় বা নিরক্ষীয় অঞ্চলে কেন হয় না? তাহলে এটা জানতে হলে তোমাদের জানতে হবে যে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির জন্য কতগুলি অনুকূল অবস্থার প্রয়োজন হয়। এই অনুকূল অবস্থাগুলি ছাড়া ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হবে না। এক্ষেত্রে আমি দেখো 5টি পয়েন্টের কথা উল্লেখ করেছি। প্রথম পয়েন্টে রয়েছে উষ্ণ জলভাগ ও বায়ুমণ্ডলে লিনতাপ সরবরাহ। লিনতাপ কাকে বলে নিশ্চয়ই সকলেই জানো, যে জলীয় বাষ্প যখন ঘনীভূত হয় বা জলে রূপান্তরিত হয় তখন যে তাপ ত্যাগ করে তাকেই বলা হয় লিনতাপ। ক্রান্তীয় ঘূর্ণিঝড় গঠিত হয় সাধারণত উষ্ণ সমুদ্রে। উষ্ণতা কত হলে হবে না, কোনো একটি অঞ্চলের উষ্ণ সমুদ্রের যদি হঠাৎ করে তাপমাত্রা হয়ে যায় 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে আর সেই অঞ্চলে জলের গভীরতাও হতে হবে 60 থেকে 70 মিটারের মধ্যে। তাহলে উষ্ণ সমুদ্রে যেখানে তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয় হঠাৎ কোনো কারণে, আর সেই অঞ্চলে জলের গভীরতা যদি হয় 60 থেকে 70 মিটার পর্যন্ত, তাহলে সেখানে প্রচুর বাষ্পীভবন হবে। আর বাষ্পীভবন হওয়ার পর জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে গিয়ে যখন ঘনীভূত হবে বা অধঃক্ষেপিত হবে, তখন বায়ুতে প্রচুর লিনতাপ সংযোজন করবে। এই লিনতাপ ঘূর্ণিঝড়ের শক্তির অন্যতম উৎস। তাহলে যে লিনতাপটা জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ছাড়ছে, সেই লিনতাপ সংগ্রহ করে ওই অঞ্চলের বায়ু উত্তপ্ত হবে ঊর্ধ্বাকাশে এবং নিম্নচাপটিকে ঘনীভূত হতে সহায়তা করবে। অধিকাংশ ঘূর্ণিঝড় ঘটে গ্রীষ্মের শেষ ভাগে ও শরতের প্রথম দিকে, কারণ এই সময় ক্রান্তীয় অঞ্চলের জলভাগ সর্বাপেক্ষা উষ্ণ হয়।
এই বর্তমানে যে ঘূর্ণিঝড়টি গেল আমফান, সেই ঘূর্ণিঝড়েরও মূল কারণ কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট অত্যধিক উষ্ণতা। এই অত্যধিক উষ্ণতার ফলে সৃষ্ট জলীয় বাষ্প, এবং জলীয় বাষ্প ঊর্ধ্বাকাশে গিয়ে ঘনীভূত হয়ে যখন জলকণায় পরিণত হয় তা লিনতাপ ত্যাগ করে। সেই লিনতাপ সংগ্রহ করে ওই অঞ্চলে স্থানীয়ভাবে বায়ু প্রচণ্ড গভীর নিম্নচাপ যুক্ত হতে শুরু করে, এবং তার ফলে কিন্তু নিম্নচাপের কেন্দ্রটি ক্রমাগত গভীর বা ঘনীভূত হতে শুরু করে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা পূর্বতন নিম্নচাপজনিত অস্থিরতা। ধরো কোথাও পূর্ব থেকে কোনো একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, বা যে অঞ্চলের কথা বলছি ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে পূবালি বায়ুতরঙ্গে ধরো আগে থেকে কিছু নিম্নচাপের বা নিম্নচাপজনিত অস্থিরতা ছিল। সেই নিম্নচাপকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি প্রবল আকার ধারণ করে, এবং যা ঘূর্ণবাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এমনিতেই জানি আমরা কি না, তোমার পূবালি বায়ুতরঙ্গ অর্থাৎ উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়, এবং এরা যখন উষ্ণ সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন এই পূবালি বায়ুতরঙ্গের অগ্রভাগে কোনো ঘূর্ণবাতের আশঙ্কা থাকে না, কিন্তু পশ্চাৎভাগে ঘূর্ণবাতের অস্থিরতা লক্ষ্য করা যায়, এবং সেই ঘূর্ণবাতকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণবাতটি ঘনীভূত হওয়ার একটা শক্তি পায় এবং ঘূর্ণিঝড়টি আরও প্রবল হতে শুরু করে। তাহলে পূর্বতন নিম্নচাপজনিত অস্থিরতাও কিন্তু ঘূর্ণবাত সৃষ্টির বা ঘূর্ণিঝড় সৃষ্টির আরেকটি কারণ। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে কোরিওলিস প্যারামিটার। কোরিওলিস বল অর্থাৎ পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবী আবর্তিত হয় তার অক্ষরেখার চারপাশে, এবং এই অক্ষরেখার চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার জন্য পৃথিবীর কেন্দ্র থেকে একটি বল নির্গত হয়, যা পৃথিবীর উপরিস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর দিক বিক্ষেপ ঘটাতে সাহায্য করে। এই বলকেই বলা হয় কোরিওলিস বল। আসলে কোরিওলিস বল হচ্ছে একটা কোরিওলিস এফেক্ট বা প্রভাব। সাধারণত উত্তর গোলার্ধে এর প্রভাবে বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ বা সমুদ্র স্রোত বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই কোরিওলিস বলের মান নিরক্ষরেখায় সর্বদাই থাকে 0, এবং অক্ষরেখার সাইন মান অনুসারে দ্রুত বর্ধিত হয়। অক্ষরেখা যত বর্ধিত হয়, অক্ষরেখার মান যত বাড়তে থাকে, এই কোরিওলিস বলের মানও কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে। এবার দেখো 5 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করলে তবেই কোরিওলিস প্যারামিটারটা 10.5/সেকেন্ড অতিক্রম করে। এই অবস্থায় কোরিওলিস বল ঘূর্ণিঝড়ের আবর্ত বা সাইক্লোনিক ভর্টেক্স সৃষ্টি করবার মতো যথেষ্ট শক্তিসম্পন্ন হয়ে যায়। এই কারণে অধিকাংশ ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংগঠিত হয় উভয় গোলার্ধের 10 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। কোরিওলিস বলও কিন্তু ঘূর্ণিঝড়ের আবর্তটিকে আরও বেশি দ্রুত, আরও বেশি শক্তিশালী হতে সাহায্য করে, এবং সেটা কোথায় না 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। নিরক্ষরেখায় যেহেতু কোরিওলিস বলের মান কম বা তার চারপাশে মানটা কম থাকে, সেই জন্য এক্ষেত্রে ঘূর্ণবাতের সৃষ্টির ক্ষেত্রেও কোরিওলিস বলের এফেক্ট কাজ করে না। তাহলে তোমাদের মনে হতে পারে যে যত উচ্চ অক্ষাংশের দিকে যাওয়া যায় কোরিওলিস বলের মান তত বৃদ্ধি পায়, যেমন সুমেরু অঞ্চলের দিকে বা কুমেরু অঞ্চলের দিকে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি হয়, তাহলে সেখানে ঘূর্ণিঝড় আরও নিবিড় হবে। কিন্তু সাধারণত দেখা যায় উচ্চতর অক্ষাংশে সমুদ্রের জল হয়ে যায় আবার সেক্ষেত্রে শীতল।
তাহলে সমুদ্রের জল যদি শীতল হয় সেক্ষেত্রে জল বাষ্পীভূত হবে না। যদি জলের বাষ্পীভবন না হয় তাহলে বায়ুমণ্ডলে উষ্ণতার যোগান হ্রাস পাবে বা লিনতাপ পাবে না। সেই জন্য উচ্চতর অক্ষাংশে কোরিওলিস বল বেশি হওয়া সত্ত্বেও উষ্ণতার হ্রাসজনিত কারণে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। তাহলে কোরিওলিস প্যারামিটার যেটা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে একটি অনুকূল অবস্থার সৃষ্টি করছে। চতুর্থ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে উচ্চ আর্দ্রতার মান। ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় আর্দ্রতার মান সবসময়ই বেশি থাকতে হবে। যদি আর্দ্রতার মান বেশি থাকে সেক্ষেত্রে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিউমুলোনিম্বাস মেঘ গঠন করবে, আর সমুদ্রের ওপরে এই মেঘ গঠিত হলে তবেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। সমুদ্রের ওপরে এই মেঘ গঠন হবে না যদি মধ্য ট্রপোস্ফিয়ারে আর্দ্রতার পরিমাণ 50 থেকে 60% কম থাকে। ক্রান্তীয় অঞ্চলে 10 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সাধারণত এই বায়ুর উষ্ণতাজনিত কারণে, সমুদ্রের বিস্তৃতির কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হয়ে যায় এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার জন্য কিউমুলোনিম্বাস মেঘ গঠনের সুযোগ পায়, আর এই মেঘ গঠিত হলে তখনই কিন্তু ঘূর্ণবাত সৃষ্টি হয় বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বায়ুর বিপরীত গমন। দেখো, যদি কোনো একটি অঞ্চলে কেন্দ্রের সৃষ্টি হয়, নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, সেক্ষেত্রে নিম্নচাপ কেন্দ্রটিকে ভরাট করার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে এসে ওই নিম্নচাপ কেন্দ্রটিকে দখল করবে। নিম্নচাপ কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে ওই বায়ু উষ্ণ হবে, হালকা হবে এবং ওপরের দিকে উঠে যাবে। সেই উপরের দিকে উঠে যাওয়ার সময় বায়ুর অভিমুখী গমন যদি বেশি হয় সেক্ষেত্রে ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার প্রবণতাটা বেশি থাকে। অর্থাৎ নিম্নচাপ কেন্দ্রের দিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর অভিগমন ঘটবে এবং এই বায়ু ঊর্ধ্বমুখে উলম্বভাবে উৎক্ষিপ্ত হবে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কেন্দ্রের দিকে আসবে, এসে বায়ুটা ঊর্ধ্বমুখে উলম্বভাবে উৎক্ষিপ্ত হবে। আর এই উৎক্ষেপণের প্রক্রিয়া বা বিপরীত গমনের প্রক্রিয়া যত দ্রুত হবে, এই ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তত দ্রুত সূচিত হবে। তাহলে এই হচ্ছে অনুকূল অবস্থা ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টির কারণ হিসেবে। 5টি পয়েন্ট আলোচনা করলাম। উষ্ণ জলভাগ ও বায়ুমণ্ডলে লিনতাপ সরবরাহ, পূর্বতন নিম্নচাপজনিত অস্থিরতা, কোরিওলিস প্যারামিটার, উচ্চ আর্দ্রতার মান, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের বায়ুর বিপরীত গমন। এবার বলবো আমি ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের উৎপত্তি কিভাবে হয়। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের যখন উৎপত্তি হয় সেই উৎপত্তির পুরো পর্যায়টিকে যদি আমরা দেখি, পর্যালোচনা করি সমগ্র সময়টাকে, তাহলে 4টি পর্যায়ে ভাগ করে আলোচনা করা যায়। প্রথম পর্যায়টি হচ্ছে প্রারম্ভিক পর্যায়, তারপরে হচ্ছে বিকাশশীল পর্যায়, তৃতীয়তে হচ্ছে পরিণত পর্যায় এবং চতুর্থতে হচ্ছে অন্তিম পর্যায়। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে প্রারম্ভিক পর্যায় সম্পর্কে। এবার প্রারম্ভিক পর্যায়ে কি ঘটনা ঘটে? সাধারণত যখন ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত সৃষ্টি হয়, সেই ঘূর্ণবাতের সৃষ্টি সম্পর্কে সর্বসম্মতভাবে বা সঠিক তথ্য জানা যেত না আগে, বা জিওগ্রাফার মেটিওরোলজিস্টদের কাছে অসুবিধার সৃষ্টি হয়েছিল। কিন্তু
পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা ও নাসা তো জানো, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ও নাসডা, ন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি অফ জাপান, এদের মিলিত প্রচেষ্টায় একটি কৃত্রিম উপগ্রহ TRMM 1977-এর ট্রপিক্যাল রেইনফল মেজারিং মিশন এটা মহাকাশে পাঠানো হয় এবং তাদের পাঠানো তথ্য অনুসারে বর্তমানে ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির উপযোগী অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা করা সম্ভব হয়েছে এবং তাদের গঠন সম্পর্কেও একটা ক্লিয়ার পিকচার আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। এক্ষেত্রে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কি হয় দেখো, যে কোনো একটি অঞ্চলে বিস্তৃত সমুদ্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেলে তখন সমুদ্রের জল অধিক উষ্ণ হয়ে যায়। এবার যখন উষ্ণতা বেশি হয়ে যায়, এই উষ্ণতাটা বেশি হয় কখন? সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এই মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সমুদ্র জলের অধিক উষ্ণতার কারণে ওই অঞ্চলে বায়ুমণ্ডলীয় চাপ ধীরে ধীরে হ্রাস পায়। আমরা জানি যে ক্রান্তীয় অঞ্চলে 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে 21শে জুনের 1.5 মাস আগে থেকে 21শে জুনের 1.5 মাস পরবর্তী সময় অবধি, অর্থাৎ মে থেকে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটিতে উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে প্রায় কিরণ দিচ্ছে। ফলে কি হচ্ছে, ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের যে সমুদ্রবক্ষ রয়েছে সেখানে তাপমাত্রা হঠাৎ কোনো কারণে লম্বভাবে সূর্যের কিরণ পড়ার জন্যই 27 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে যায়, তাহলে সেই অঞ্চলে বায়ুমণ্ডলীয় চাপ ধীরে ধীরে হ্রাস পাবে এবং ঘূর্ণবাতজনিত একটি আবর্তনের সৃষ্টি হবে। এই প্রথম পর্যায়ে ঘূর্ণবাত সৃষ্টির শুরুর দিকে আকাশে পালক মেঘের সৃষ্টি হবে এবং তার নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ 40 কিলোমিটার পর্যন্ত হয়। এবার দ্বিতীয় পর্যায় অর্থাৎ বিকাশশীল পর্যায়। এই পর্যায়ে বায়ুর চাপ কমে যাবে, প্রায় আরও কমতে কমতে 770 মিলিবার পর্যন্তও পৌঁছে যায় কখনো কখনো, এবং একটি শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে। ফলে নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের গতিবেগ যা ছিল 40 কিলোমিটার প্রাথমিক পর্যায়ে, তা বাড়তে বাড়তে হবে প্রায় 120 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ঝড়ের সৃষ্টি হয় এবং অনেক সময় বড় ঘূর্ণবাত ভেঙে আবার ছোট ছোট ঘূর্ণবাতেরও সৃষ্টি করে অজস্র। এই জন্য দেখবে যখন ঘূর্ণিঝড় আসার একটা আশঙ্কা থাকে, তার আগে আবহাওয়া দপ্তর থেকে বলতে শুরু করে যে একটা ঘূর্ণবাত দানা বেঁধেছে, সমুদ্রের ওপরে একটি ঘূর্ণবাত দানা বেঁধেছে এবং সেই ঘূর্ণবাত ক্রমশ তার শক্তি সঞ্চয় করছে, অর্থাৎ প্রবল হচ্ছে। এই যে ঘটনাগুলো দেখবে তোমরা সবসময় আচ্ছা টিভিতে এতে শুনতে পাবে, যখন একটা ঘূর্ণবাত আসার আশঙ্কা থাকে তার আগে আগে আমাদের খবরে, টিভিতে, পেপারে এগুলো দিতে থাকে যে ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে, ঘূর্ণবাত প্রবল হচ্ছে। এই যে প্রাথমিক পর্যায়ে প্রথম একটি ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে যখন তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করছে, তখন তার চারপাশে 40 কিলোমিটার পর্যন্ত আবহাওয়া প্রবাহিত হচ্ছে। বিকাশশীল পর্যায়ে সেই বায়ুর চাপটা তখন কমে যাচ্ছে এবং 770 মিলিবার পর্যন্তও কখনো কখনো পৌঁছে যায় এবং তখন ঘূর্ণবাতের চারপাশে যে ঝড়টা সৃষ্টি হয় তা প্রায় 120 কিলোমিটার বেগেও বাতাস প্রবাহিত হতে শুরু করে। কখনো একটা মূল ঘূর্ণবাত ভেঙে গিয়ে অনেকগুলো ছোট ছোট ঘূর্ণবাতেরও সৃষ্টি করে। এবার হচ্ছে 3 নম্বরে পরিণত পর্যায়। এই পরিণত পর্যায়ের ঘূর্ণিঝড়কে ভয়ঙ্কর বলা হয়। কারণ কি, এই সময় ঘূর্ণবাতের কেন্দ্রে একটি শান্ত অঞ্চল থাকে, কেন্দ্রস্থলে মেঘমুক্ত আকাশের সৃষ্টি হয় যাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু।
বা গবাক্ষ। এই শান্ত বলয়কে ঘিরে ঘন্টায় 90 কিলোমিটারের বেশি গতিবেগ সম্পন্ন একটি ঝঞ্ঝা বাতাসের সৃষ্টি হয় এবং এর ফলে বৃষ্টিপাতও ঘটে। বাইরের অংশের বাতাসে তখন অতি শক্তিশালী ঝড় সৃষ্টি হয়। কেন্দ্রটি তুলনামূলকভাবে শান্ত প্রকৃতির থাকে, আর কেন্দ্রকে ঘিরে চারপাশের যে বায়ুমণ্ডল সেটা অত্যধিক গতিবেগ সহকারে সেই কেন্দ্রের দিকে আসার চেষ্টা করে, কিন্তু যেহেতু কেন্দ্রটি অধিক উষ্ণ হয়ে গেছে, কেন্দ্রে প্রবেশ করার আগে তা ঊর্ধ্বগমন করার একটা প্রবণতা দেখা দেয়, ঊর্ধ্বগামী হয়, এবং তার ফলে ঝড়ের প্রবণতাটা বৃদ্ধি পায়, শক্তিশালী একটি ঝড়ের সৃষ্টি হয় এই পরিণত অবস্থায়, এবং যা বিধ্বংসী রূপ নিতে শুরু করে। একবার যখন কুণ্ডলাকার আবর্তনের সৃষ্টি হয় ঝড়ের, তখন কিন্তু তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং ঘূর্ণিঝড়টা এতটাই মারাত্মক হয়ে যায় যে তা প্রায় ঘন্টায় 160-190 কিলোমিটার বেগেও বায়ু প্রবাহিত হতে শুরু করে। এবার যেটা হচ্ছে, যখন এই বায়ুপ্রবাহ ক্রমাগত হতে শুরু করে, উষ্ণ বায়ু ঊর্ধ্বগামী হয়ে যায় এবং সেটা সোজা গিয়ে ওপরে গিয়ে বৃষ্টিপাত ঘটায় বজ্র বিদ্যুৎ সহকারে। বৃষ্টিপাত হতে শুরু হলে উষ্ণতাটা যখন ক্রমশ হ্রাস পায়, তখন অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছায়। বায়ুচাপের অনুভূমিক ঢাল এই সময় ক্রমশ কমতে থাকে, বায়ুর গতিবেগ ধীরে ধীরে কমে যায়, বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পায়। তাহলে এই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির 4টি পর্যায়। প্রারম্ভিক পর্যায়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যায় উষ্ণ সমুদ্রের ওপর, বায়ুপ্রবাহের গতিবেগ থাকে ঘন্টায় 40 কিলোমিটার। বিকাশশীল পর্যায়ে বায়ুর চাপের পরিমাণ হয়ে যায় প্রায় 770 মিলিবার, চারপাশে বায়ুর প্রবাহের পরিমাণ হয়ে যায় প্রায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। আর পরিণত অবস্থায় এটা প্রবল আকার ধারণ করে। বায়ুপ্রবাহের ঘূর্ণবাতের কেন্দ্রে পরিষ্কার আবহাওয়া থাকে, কিন্তু তার চারপাশে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যা ঘন্টায় প্রায় 190 কিলোমিটার গতিবেগ সম্পন্ন হয়ে যায়। ঝঞ্ঝা বাতাস, বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত এগুলো ঘটতে থাকে, এবং বৃষ্টিপাত হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে বায়ু যখন শীতল হতে শুরু করে, তখন অন্তিম পর্যায়ে এসে বায়ুর গতিবেগ কমে যায় এবং বৃষ্টির পরিমাণও হ্রাস পায়। এই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের 4টি পর্যায়। এবার এই যে ঘূর্ণবাতটি সৃষ্টি হলো, এই ঘূর্ণবাতের স্ট্রাকচার বা ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন সম্পর্কে তোমাদের জানতে হবে। আকছার দেখবে টিভিতে দেখায়, এই যে রিসেন্ট তোমাদের যে ঘূর্ণবাতটি গেল, বা আইলা দেখেছো, ফণী দেখেছো, বুলবুল, এরকম অনেক ঘূর্ণবাতের নাম তোমরা শুনে থাকবে। রিসেন্ট গেল আমফান। এই ঘূর্ণবাতের যে ছবিগুলো তোমরা দেখেছো পেপারে, খবরে বা নেটে, সেই ছবিগুলোতে দেখবে দেখা যায় এমন একটা ঘূর্ণবাত, মহাকাশ চিত্র থেকে তোলা ছবি, মহাকাশ চিত্র, যে মনে হয় যেন একটা গ্যালাক্সি। ঠিক আছে, তাহলে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় ভূমি থেকে একেবারে ঊর্ধ্বাকাশ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা পর্যন্ত যে গঠনটা, সেই গঠনের কয়েকটা স্ট্রাকচারাল কিছু কম্পোনেন্টস রয়েছে, গাঠনিক কিছু উপাদান রয়েছে, সেগুলো সম্পর্কেও তোমাদের জানতে হবে। এই একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের 4টি গাঠনিক উপাদান আমরা দেখতে পাই। প্রথমত হচ্ছে ঝড়ের চোখ বা আই অফ দ্য স্টর্ম, দ্বিতীয়ত হচ্ছে মেঘের দেওয়াল বা ক্লাউড ওয়াল, তৃতীয়ত হচ্ছে স্পাইরাল ব্যান্ড, চতুর্থত হচ্ছে বহিঃসীমা অঞ্চল বা আউটার বাউন্ডারি রিজিয়ন। ঠিক আছে, তাহলে এক এক করে আলোচনা করি। চক্ষু বা ঝড়ের চোখ, যেটা ঘূর্ণবাতের কেন্দ্র। ঘূর্ণবাতের একেবারে কেন্দ্র শান্ত থাকে, মেঘহীন নির্মল আকাশ থাকে, ক্ষুদ্র বৃত্তাকার বলয়ের সৃষ্টি করে, একেই বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। এর ব্যাস থাকে 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত, এবং ওপরের বায়ুস্তর থেকে এই অঞ্চলে কিছু বায়ু আশ্চর্যজনকভাবে ধীরে ধীরে কেন্দ্রের দিকে নেমে আসে। এতক্ষণ তো আমি বলছিলাম যে
কেন্দ্র এতটাই উত্তপ্ত হয়ে যায় যে আসা মাত্র বায়ু ওপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়। কিন্তু ঘূর্ণবাতের যখন অ্যাকিউট স্টেজ চলে আসে, যখন একেবারে পরিণত অবস্থায় আসে, তখন কেন্দ্রটা এতটা উত্তপ্ত হয়ে যায় যে বায়ুর পার্শ্ব প্রবাহ প্রায় থাকে না, নিশ্চল থাকে। পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু ওপরে উঠে যায়, ওপরে উঠে গিয়ে শীতল হয়। কিন্তু ঘূর্ণবাতের ঠিক কেন্দ্রে চক্ষু অঞ্চলে ওপরের বায়ুস্তর থেকে কিছু বায়ু ধীরে ধীরে কেন্দ্রের দিকে নেমে আসে। সেখানে এতটাই পরিষ্কার আকাশ থাকে যে আকাশে সূর্যকে পর্যন্ত দেখা যায়, অথচ তার চারপাশে একেবারে তোলপাড় হয়। ঠিক আছে। দ্বিতীয় যে স্ট্রাকচারাল পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে চক্ষু প্রাচীর। এই চোখকে ঘিরে রয়েছে আবার প্রাচীর। সেটা কিসের প্রাচীর? না, কিউমুলো নিম্বাস মেঘের দ্বারা সৃষ্ট একটি প্রাচীর। চক্ষুর চারপাশে কিউমুলো নিম্বাস মেঘের দ্বারা আবৃত যে সংকীর্ণ বলয়, ঊর্ধ্বগামী বাতাসের গতিবেগ সর্বোচ্চ এবং বজ্রপাত সহ সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে থাকে যে অঞ্চলে, তাকে বলা হয় চক্ষু প্রাচীর। এর ব্যাস হয় কত? 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত। তাহলে ওই চক্ষুকে ঘিরে রয়েছে এক বিশাল উঁচু উলম্ব মেঘের প্রাচীর, যেটার নাম হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘ। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চক্ষু প্রাচীর। তৃতীয়ত হচ্ছে কুণ্ডলী বলয়। চক্ষু প্রাচীরের বাইরে কিউমুলোনিম্বাস মেঘ ও বৃষ্টিপাতের দুটি কুণ্ডলী 50 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থান করে এবং প্রবল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। এটি কয়েকশো কিলোমিটার দীর্ঘ, আবার কয়েক কিলোমিটার প্রশস্তও হয়। এই অঞ্চলটিকে বলা হয় বৃষ্টি বলয় অঞ্চল। এখানে বৃষ্টিপাতের পরিমাণ হয় সব থেকে বেশি। চতুর্থ পয়েন্টটি হচ্ছে সাধারণত স্পাইরাল ব্যান্ড। ঠিক আছে। স্পাইরাল ব্যান্ড বা কুণ্ডলী বলয়, যেটা বললাম যে সাধারণত 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়। ঠিক আছে। এটাকে বাংলায় বলা হয় কুণ্ডলী বলয়। এখানে বৃষ্টির পরিমাণ হয় বেশি। সাধারণত দেখে থাকবে যখন ওই মহাকাশ চিত্র থেকে ছবিগুলো দেওয়া হয় ঘূর্ণবাতের, ওই যে গ্যালাক্সির মতো যে ছবিটা ভেসে আসে, যে প্লেটের মতো মেঘগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে গোলাকার হয়ে, সেটি আসলে এই কুণ্ডলী বলয় বা স্পাইরাল ব্যান্ড। এটাই বৃষ্টিপাত হতে সাহায্য করে। আর চতুর্থ যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলা হয় বহিঃসীমা অঞ্চল। এই বহিঃসীমা অঞ্চল ঘূর্ণিঝড়ের বহিঃসীমায় থাকে। একটি অঙ্গুরীয়কার অঞ্চল, যেখানে নিম্ন মেঘাচ্ছন্নতা, অধিক উষ্ণতা, নিম্ন আর্দ্রতা এগুলি দেখা যায়। এবং এর কারণ হচ্ছে ঊর্ধ্ব থেকে ঘূর্ণিঝড়ের বহিস্থ অঞ্চলে বায়ুর নিমজ্জন। অর্থাৎ যখন ঘূর্ণবাতের কেন্দ্রে এই যে স্পাইরাল ব্যান্ড বা রেইন ব্যান্ড বলা হয় বা ফিডার ব্যান্ড বলা হয়, এই যে দুটো ব্যান্ড বললাম, একটার নাম রেইন ব্যান্ড, একটা ফিডার ব্যান্ড। এই যে দুটো ব্যান্ড যা গ্যালাক্সির মতো দেখতে হয়, যা চারপাশে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এবার বৃষ্টিপাত হলে তো পার্শ্ববর্তী অঞ্চল শীতল হবে বা ঊর্ধ্বাকাশের বায়ুও শীতল হবে। বা শীতল হওয়ার পর এই বহিঃসীমা অঞ্চলে ওই ঊর্ধ্বাকাশের শীতল বায়ু আবার নিচের দিকে নেমে আসে। অর্থাৎ এই অঞ্চলটি হচ্ছে একেবারে বাইরের অঞ্চল। এখানে ঝড় বৃষ্টির প্রবণতাটা একটু কম থাকে, হালকা মেঘাচ্ছন্নতা থাকে, গরমও বেশি থাকে, আর্দ্রতা কম থাকে। এই হচ্ছে তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠনটা। আরেকবার রিপিট করছি। 1 নম্বরে হচ্ছে ঝড়ের চোখ বা আই অফ দ্য স্টর্ম, যেটা হচ্ছে কেন্দ্র। মেঘের দেওয়াল, যা কিউমুলোনিম্বাস মেঘ দিয়ে পুরো কেন্দ্রটাকে ঢাকা আড়াল করে রাখে। স্পাইরাল ব্যান্ড, যেখানে দুটো ব্যান্ড রয়েছে, একটা রেইন ব্যান্ড, একটাকে বলা হয় ফিডার ব্যান্ড। এই দুটো ব্যান্ড আসলে হচ্ছে বৃষ্টি বলয়, যা দেখতে উপগ্রহ চিত্রে গ্যালাক্সির মতো মনে হয়, যা প্রচুর বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং এর ফলে বৃষ্টিপাতের পরিমাণটা ঘূর্ণবাতযুক্ত অঞ্চলে বেশি হয়। একে বৃষ্টি বলয়ও বলা হয়। আর চতুর্থত হচ্ছে বহিঃসীমা অঞ্চল, অর্থাৎ বাইরের অঞ্চল,
যেখানে সাধারণত বৃষ্টিপাতের পরিমাণ কম, হালকা মেঘাচ্ছন্নতা দেখা যায়, হালকা বায়ুপ্রবাহ দেখা যায় এবং এই অঞ্চলে বায়ু ধীরে ধীরে ওপরের আকাশ থেকে নিচের দিকে নেমে আসে। তাহলে এই হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের গঠন। এবার ক্রান্তীয় ঘূর্ণবাতও দেখবে দু ধরনের হয়। আমাদের এখানে যেমন রিসেন্ট যেটা হয়ে গেল সেটা তো প্রবল ঘূর্ণবাত, আবার কিছু কিছু ঘূর্ণবাত সারা বছরই দেখবে এটা হতেই থাকে বা ঘটতেই থাকে যে কিছু দুর্বল প্রকৃতির ঘূর্ণঝড়। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাত তাদের বিধ্বংসী চেহারা অনুসারে, নিম্নচাপের প্রাবল্য অনুসারে থেকে দুভাগে ভাগ করা যায়। অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির ঘূর্ণিঝড় যেগুলো সারা বছরই আমরা অল্প বিস্তর লক্ষ্য করে থাকি, ঠিক আছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়গুলি বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু যখন আসে তখন এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়। মৌসুমি বায়ু আর্দ্র হয় এবং স্থলভাগে থাকে সেই সময় শুষ্ক বায়ু। আর্দ্র বায়ু আর শুষ্ক বায়ুর মধ্যে গোলযোগ সৃষ্টি হয়, তারা দ্বন্দ্বে লেগে পড়ে এবং যখনই তাদের মধ্যে দ্বন্দ্ব হয় তখনই ঘূর্ণবাতের সৃষ্টি হয়। কিন্তু এই ঘূর্ণবাতগুলি বৃষ্টির পরিমাণকে বাড়ায়, কিন্তু ঝড় বৃষ্টি হয় কিছুদিন বা 2-3 দিন, এটা স্থায়ী করে, কিন্তু এটা হয় দুর্বল প্রকৃতির। আর কিছু হয় অপেক্ষাকৃত বা ভয়ঙ্কর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাত। এই ক্রান্তীয় যেগুলো শক্তিশালী ঘূর্ণবাত, সাধারণত এই ঘূর্ণবাতগুলি অতিরিক্ত তাপে ঝড়ের কেন্দ্রে একটি নিম্নচাপের সৃষ্টি করে এবং শক্তিশালী বায়ুর প্রবাহকে বাড়িয়ে দেয়। ব্যারোমিটারে পারদের চাপ দ্রুত নেমে আসে এবং ওই যে বললাম একটু ঝড়ের কেন্দ্র বা চক্ষু সৃষ্টি হয় এবং তার দরুন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়, ঠিক আছে। এই দু ধরনের ঘূর্ণবাত দেখা যায় সারা পৃথিবীব্যাপী। প্রধান কিছু এই শক্তিশালী ঘূর্ণবাতের নাম আমরা জানি। এই শক্তিশালী ঘূর্ণবাতগুলি হচ্ছে যেমন টর্নেডো, হ্যারিকেন, টাইফুন। যেমন হ্যারিকেন দেখা যায় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, দক্ষিণ চীন সাগরে দেখা যায় টাইফুন, আবার আমাদের বঙ্গোপসাগর আরব সাগরে দেখা যায় সাইক্লোন, আবার দক্ষিণ ভারত মহাসাগরে দেখা যায় বা উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলে দেখা যায় উইলি। এইগুলো হচ্ছে পৃথিবীর কিছু বিখ্যাত ঘূর্ণিঝড় যা সারা পৃথিবীব্যাপী আবহাওয়ার গোলযোগ সৃষ্টি করে। আজকে তোমাদেরকে শুধুমাত্র ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন ক্লাসে আমি আবার নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত আলোচনা করার চেষ্টা করব। এগুলো আলোচনা করার সময় কিছু ছবি তোমাদেরকে পাঠাচ্ছি, একটু দেখার চেষ্টা করবে এবং বাড়িতে যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বইটি ভালো করে পড়বে, ঠিক আছে। কিছু অসুবিধা হলে প্রশ্ন করো। ধন্যবাদ।